অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ.এফ হাসান আরিফের আজও 2 দফা জানাজা সম্পন্ন হলো। সকালে সুপ্রিম কোর্টে দ্বিতীয় এবং সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্টজনরা বলেন, হাসান আরিফের মৃত্যুতে দেশ একজন সৎ, ন্যায়পরায়ণ ও কর্মদক্ষ মানুষকে হারালো। স্বজনরা জানান, মেয়ে দেশে ফিরলে সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। সকাল 10:30টার দিকে উপদেষ্টা এ.এফ হাসান আরিফের মরদেহ নেওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, যেখানে কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন তিনি। প্রায় 5 বছর ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 2 দফায় উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালন করা এই গুণীজনকে শেষ বিদায় জানাতে উচ্চ আদালত প্রাঙ্গণে হাজির হন দীর্ঘদিনের সহকর্মী, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। জানাজার শুরুতে প্রধান বিচারপতির শোকবাণী পড়ে শোনান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন আর বাবার জন্য সবার দোয়া চান মরহুমের ছেলে। তার মৃত্যুতে বাংলাদেশ আইন জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের এটা সৌভাগ্য। দীর্ঘ পেশাগত জীবনে জ্ঞাত বা অজ্ঞাতভাবে আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকলে আপনারা ওনাকে মাফ করে দিবেন, এটাই আমার বিনীত অনুরোধ। এবং উনি আপনাদের কারো কাছে কোনো লোন নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সেটা পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রধান বিচারপতি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জানাজা শেষে। পরে বিশিষ্টজনরা বলেন, একজন পরিপূর্ণ কাজ পাগল মানুষের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বহুদিনকার, এবং ওনাকে হারানোর বাইরে একটা শূন্যতা সৃষ্টি হবে, এবং যারা ওনাকে চিনত তারা একজন অত্যন্ত ভালো বন্ধু এবং অভিজ্ঞ বন্ধুকে আমরা হারিয়েছি। নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন। এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আইন জগতে একটা বিশাল শূন্যতা বিরাজ হয়েছে এবং এটা কখন পূরণ আমরা জানি না। তবে উনি অত্যন্ত মৃদুভাষী ছিলেন, সৎ ছিলেন এবং বর্ণাঢ্য জীবন অধিকারী ছিলেন। আজকে খুব কষ্ট লাগছে যে এরকম একটা মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। কোনো মানুষের রিপ্লেসমেন্ট হয় না, এটা সত্য, কিন্তু দীর্ঘদিন আমাদেরকে এই কষ্টটা, আইন অঙ্গনের এরকম একটা উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়েছি। এই বেদনা আমাদেরকে অনেকদিন তাড়িত করবে। পরে তৃতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। বিমান, পর্যটন, ভূমি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন জানাজায়। এর আগে উপদেষ্টা হাসান আরিফের স্মৃতিচারণ করেন একই উপদেষ্টা পরিষদের আরেক সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান। দেশ বদলানোর যে স্বপ্ন আমরা দেখি, সেখানে যেমন তারুণ্য দরকার, শক্তি দরকার, সেখানে তেমন অভিজ্ঞতাও দরকার। স্যারের মতন নেতৃত্বের আসনে আসীন মানুষদের ফাইল পড়ে জানতে হয় না বাস্তবতা কি। ওনারা জানেন বাস্তবতা কি। বহু ইতিহাসের সাক্ষী ওনারা, বহু অন্যায়ের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানানো হয় পরিবার থেকে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 858 জন শহীদ হওয়ার খসড়া তালিকা প্রকাশ করেছে সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। আহত 11,551 জন। শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নাম চূড়ান্তকরণের লক্ষ্যে খসড়া এ তালিকা প্রকাশ করে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বিষয়টি নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে বিশেষ সেলের ওয়েবসাইটে। আগামী 23 ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে তালিকাগুলো, জানানো হয় বিজ্ঞপ্তিতে। ভয়াবহ অপরাধের সাথে জড়িত বাহিনী জনগণের সেবা দিতে পারে না, তাই র্যাবকে টিকিয়ে রাখা কোনোভাবেই ঠিক হবে না, এ মন্তব্য করেছেন গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সদস্য নূর খান। বিকেলে রাজশাহীতে মায়ের ডাক সংগঠনের উদ্যোগে গুম খুনের স্থির চিত্র পরিদর্শনের সময় এমনটা দাবি করেন তিনি। বলেন, পুলিশের কাজে সেনাবাহিনীর অংশগ্রহণ নতুন সমস্যা তৈরি করে, তাই পুলিশের কাজ তাদেরই করা উচিত। আয়োজনে গুম খুনের শিকার পরিবারগুলো তাদের সাথে ঘটা নির্যাতনের তথ্য তুলে ধরেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি এখনও নিখোঁজ সদস্যদের সন্ধান পেতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
ঘুমে যায় আইন শৃঙ্খলা বাহিনী, সাদা পোশাকধারী তো আইন শৃঙ্খলা বাহিনী পিস্তল থেকে তাকে তুলে নিয়ে যায়। আমার ভাইকে 2017 সালের 6 এপ্রিল গুম করা হয়। খুনি হিসাবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা হবে কি হবে না এই ব্যাপারে আমাদের স্পষ্ট আমাদের মন্তব্য হচ্ছে যে এই ধরনের বাহিনী জনগণের সেবা করতে পারে না, আর এরকম একটি বাহিনীকে কোনোভাবেই আর রাখা ঠিক হবে না। এখনও আইনশৃঙ্খলা বাহিনীর মানসিকতার পরিবর্তন হয়নি। মামলা বাণিজ্য, হয়রানি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করেছেন মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনরা। আইনশৃঙ্খলা নিয়ে সিজিএস এর গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে এমন নানা অভিযোগ উঠে এসেছে। আওয়ামী লীগ সরকারের মতো পুলিশ ও র্যাবের রাজনৈতিক ব্যবহার বন্ধে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন তারা। বলেছেন, র্যাব বিলুপ্ত, পুলিশের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করতে হবে, অন্যথায় সংস্কার ব্যর্থ হবে শঙ্কা তাদের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে পুলিশ ও র্যাবকে। গুম, খুন ও ছাত্র জনতা হত্যার হাতিয়ার হয়ে কাজ করেছে বাহিনীগুলো। পুলিশ আসলে জনগণের বন্ধু তো নাই, বরং নট সো হার্শ একটা ওয়ার্ড যদি আমি ইউজ করি, জনগণের শত্রুর একটা পজিশনে পুলিশ চলে গেছে। আমি মনে করি অ্যাপোলজি সাফাইস করে না, এর পাশাপাশি জাস্টিসেরও প্রয়োজন আছে। আজকের পুলিশ বাহিনী এই তাদের পিছনে কারা এবং তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারাও কিন্তু শিক্ষা গ্রহণ করবেন না। 5 আগস্টের অভ্যুত্থানের পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরিত্র হয়রানিমূলক মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে পাল্টায়নি বলে অভিযোগ করেন মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনরা। যে মামলাগুলি এখন হচ্ছে, প্রত্যেকটা মামলায় কিন্তু ব্যাপক সংখ্যক আসামি দেওয়া হচ্ছে, নিরীহ লোকদের আসামি দেওয়া হচ্ছে। এই মামলাগুলি থেকে বর্তমানে ল এনফোর্সিং এজেন্সি পুলিশের থানাতে ব্যাপক বাণিজ্যের অভিযোগ আমরা পাচ্ছি। যারা যখন ক্ষমতায় থাকে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ নিয়ন্ত্রণ করতে চায়, প্রশাসন নিয়ন্ত্রণ করতে চায়, সচিবালয় নিয়ন্ত্রণ করতে চায়। গত 4 মাসে যে মামলাগুলো হয়েছে, পুলিশ করেছে অথবা পুলিশকে দিয়ে করানো হয়েছে, সেখানে কি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি? সার্বিক অবস্থার পরিবর্তনে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন আলোচকরা। চূড়ান্ত বিশ্লেষণের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমি এখন আওয়ামী লীগের সময় আইজি, তো আমার যদি কাজ হয় যে বিএনপির লোকদেরই ফলো করতে হবে, শ্যাডো করতে হবে, এবং এদেশে ভালো পুলিশ অফিসার কে হবে যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারবে, যে অপোজিশনের পরে শ্যাডো করবে। তো এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, আপনাকে এটা ঠিক করতে হবে। রাষ্ট্রের রাজনৈতিক দল তার নেতাকর্মী কিন্তু প্রজা মনে করে, কর্মচারী মনে করে, চাকর বাকর মনে করে। কোনো ব্যক্তি তার নেতার সামনে সমালোচনা করে না, কথা বলে না, ক্রিটিক্যাল ওপিনিয়ন দেয় না। ক্ষমতায় যে রাজনৈতিক দল থাকেন এবং সেই রাজনৈতিক দলের আবার যিনি এককভাবে প্রধান নেতায় পরিণত হন, সেই সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা না আসলে কতটা প্রভাব বিস্তার করবে। আমরা এই বিষয়গুলিতে সজাগ, এবং সজাগ বলেই কিন্তু এই আন্দোলনের 2 বছর আগে আমরা রাষ্ট্র মেরামতের কথা বলেছি। রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ এবং সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে কোনো ফল হবে না। সংলাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের সুপারিশও করেছেন বিশিষ্টজনরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অঞ্চলের 300 ফিট এলাকায় প্রাইভেট কারের চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তিসহ 5 দফা দাবি তুলে ধরেছেন সহপাঠীরা। দুপুরে বুয়েট ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় সংবাদ সম্মেলনে 5 দফা দাবি তুলে ধরেন তারা। হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসায় বিবাদী পক্ষকে ব্যয় বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, সড়কে নিরাপত্তা নিশ্চিত এবং তদন্তে বাধা প্রদানের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদী মিছিল বের করে তারা। শুক্রবার ভোরের দিকে 300 ফিট এলাকায় তল্লাশির জন্য মোটরসাইকেল চেকপোস্টে থামায় পুলিশ। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার চাপা দেয় যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় মাসুদের। বাকি 2 আরোহী ও বুয়েট ছাত্র, তারা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আশা করছি রবিবার শুনানির মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলতে থাকবে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আহতদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতি প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সড়ক দুর্ঘটনার কারণে আর কোনো প্রাণ যেন না যায় এবং সড়কের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাই।
দুর্ঘটনার পর অর্ধেক দিন পেরোলেও তুরাগ নদ থেকে তোলা হয়নি টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে পড়া ট্রাকটি। এখনও দুর্ঘটনাস্থলে যায়নি সড়ক ও জনপথ বা বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা। ভোরের এই দুর্ঘটনার পরের চিত্র জানাচ্ছেন সহকর্মী আকলাফুজ সাফা। পাথর বোঝাই ট্রাকটি ঢাকা থেকে বেরোচ্ছিল ভোর ৫টার আগে টঙ্গীর বেইলি ব্রিজ পার হওয়ার সময় সেটি ভেঙে যায়। মুহূর্তেই নিচে পড়ে যায় ট্রাকটি। এটি নষ্ট ছিল, এটা কাজ ধরছে, কাজ করে না, এরকম পুরা আমরা যাবতীয় যাতায়াত করি দেখি কাজ করে না, এমনই অ্যাক্সিডেন্ট যায়। এর লিগে যার জন্য এই গাড়িগুলো সব এদিক দিয়ে যাচ্ছিল। আহত হন ট্রাকের চালক, খোঁজ নেই হেলপারের। আলো না ফোটায় খুব বেশি যান চলাচল ছিল না তখন রাস্তায়। আমি হাইটা যাই অনেক সময়, আমি বাসে করে যাইতে চাই না, কারণ আপনার ভয় করে যে ওইটা কাঁপে ব্রিজটা। এখন যে বৃষ্টি দিয়ে যাচ্ছেন এটা কি নিরাপদ? না না, এটাও নিরাপদ না। কিভাবে ভেঙে পড়ল বৃষ্টি এ নিয়ে তাৎক্ষণিক অনুসন্ধান চালায় যমুনা নিউজ। 10 টনের বেশি মালামাল পরিবহন নিষিদ্ধ থাকলেও সে নির্দেশনা মানে না কোনো পরিবহন। তাছাড়া আগেও কয়েকবার ছোট দুর্ঘটনায় মেরামতের দিকে পাত্তাই দেয়নি সড়ক ও জনপথ বিভাগ। উপর কমপ্লিট করছে নিচে, এখানে একটা ভালোভাবে রাস্তা করার দরকার ছিল খুব জরুরিভাবে, ওটা না করে উপরটাই কমপ্লিট করছে। ঢাকা থেকে 31টি জেলায় চলাচলের রাস্তা এটি। পাশাপাশি 3টি ইস্পাতের ব্রিজ, একটি সকালবেলা ভেঙে পড়েছে এবং রয়ে গেছে আরও দুটিরই অবস্থা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যেটি দিয়ে ঢাকা থেকে বেরিয়ে যায় যানবাহনগুলো, এটি হচ্ছে সেই ব্রিজ। মেরামত চলছে ঠিক এভাবেই। দিনের বেলার যে অবস্থা, রাতে তাহলে কি পরিস্থিতি হয়? এ পথে যারা চলাফেরা করেন তারা বলেন ব্রিজ দিয়ে মানুষ হেঁটে গেলে পর্যন্ত ব্রিজটি কাঁপে। সেখানে ভারী যানবাহন কি করে চলবে নিরাপদে? হাঁটাচলা করে তখন দেখবেন যে থির করে কাঁপে, কখন না কখন দুর্ঘটনা হয়ে যায়। রাস্তা চলাফেরা করি বা হাজবেন্ড যখন কর্মক্ষেত্রে বের হয় তখন আমাদের আসলে অনেকটা টেনশন থাকতে হয় যে কি হইলো, কখন কি হবে। দুর্ঘটনার পর ঘন্টার পর ঘন্টা সেখানেই পড়ে আছে ট্রাকটি। খোঁজ নেই কোনো কর্তৃপক্ষের। শেষমেশ কথা হয় গাজীপুর পুলিশের সাথে। না, এটা তো আমরা কেন উদ্ধার করবো? নদী থেকে তো আর পুলিশের সামর্থ্য নেই উদ্ধার করার। তাহলে নদী কি ইয়ার বিডব্লিউটি এর? হ্যাঁ, ওরা করবে। উঠছে না, যারা করার তারা করবে। উঠছে না বলতেছে শনিবার, ডিএমপি বলতেছে আমাদের না, তাহলে জিএমপি বলতেছে আমাদের না। তুমি তো আমাদের কি কোনোভাবে হইতে পারে নদী থেকে ট্রাক উদ্ধার করার দায়িত্ব কি পুলিশের? ভেঙে পড়া এই ব্রিজ এবং তার পাশের যে ইস্পাতের ব্রিজটি আছে, এই দুটোর বয়স কিন্তু খুব বেশি নয়। উপরে যখন এই বিআরটি ফ্লাইওভারটি চালু হয় তখনই এই দুটি ব্রিজ করা হয় এবং এখানে এর আগে কনক্রিটের একটি ব্রিজ ছিল। এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কারো কোনো দেখা নেই। পুলিশ বলছে পানিতে যখন পড়ে গেছে এই ট্রাকটি উঠানোর দায়িত্ব পুলিশের নয়, বিআইডব্লিউটি এর। বিআইডব্লিউটি কে ফোন দিয়ে পাওয়াই যাচ্ছে না। পাশেই সড়ক ও জনপথ বিভাগের যে অফিস, সেখানেও যোগাযোগ করা হয়েছে, তাদেরকে ফোন করা হয়েছে, তারা এখনো পর্যন্ত এর কোনো ব্যবস্থাই নেননি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। গত 15 বছরের রাজনৈতিক কুপ্রভাবে নানা কর্মকাণ্ড পুলিশকে মারাত্মকভাবে হেয় করেছে, এ মন্তব্য করলেন আইজিপি বাহারুল আলম। দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, দেশের বিভিন্ন ইউনিট ঘুরে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির চেষ্টা চলছে। তার প্রত্যাশা, ভবিষ্যতের রাজনৈতিক কুপ্রভাব আর আসবে না। বাহারুল আলম বলেন, মামলায় কোনো নিরপরাধকে গ্রেফতার করা হবে না। এ সময় সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওনারাও করেছেন, আপনারা বোধহয় শুনেছেন যে তদন্তে যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেফতার করবে না। রাজধানীর চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ। সংস্থাটির প্রধান সাজ্জাদ আলী জানান, 2 থেকে 3 দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। রমনা থানার ছাত্র, শিক্ষক এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজির কারণে রাজধানীতে নিত্যপণ্যের দাম বাড়ছে। হিমশিম খাচ্ছেন বাজারে যাওয়া নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সড়কপথে অটোরিকশার দাপট নিয়েও ক্ষুব্ধ পুলিশ কমিশনার। বলেন, যানগুলোর সংখ্যা সীমিত করা না গেলে কিছুদিন পর মানুষ রাস্তায় হাঁটতে পারবে না। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি
করছি। যত ঘটনা হবে সব মামলা রেকর্ড হবে, যার ফলে পরিসংখ্যানে আপনারা বেশি দেখতে পারতেছেন যে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাস্তবে অত বৃদ্ধি নয়। পুলিশের মরাল, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যে 80% আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপর ছুরিকাঘাতে হাফেজ কামরুল হাসান নিহতের ঘটনায় 2 পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। দুপুরে ডিএমপি সেন্টারে এ তথ্য জানান ডিএমপি ওয়ারি জোনের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার মফিজুল ইসলাম। গেল 18 ডিসেম্বর কামরুল তার বন্ধুদের সাথে সাজেক ঘোরার জন্য সায়দাবাদ বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। বাধা দিলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে, ছিনিয়ে নেয় তার সাথে থাকা স্মার্টফোন ও নগদ অর্থ। উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কামরুলের বাবা ইমাম হোসেন যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে শাকিল ও আশরাফুল নামের 2 ছিনতাইকারীকে গ্রেফতার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। বাকিদের আটক করতে অভিযান চলছে। ঠিক আছে, 40 ঘটিকার সময় হাফেজ কামরুল হাসান 23 নামে মোড়ের যে ফ্লাইওভার উঠতে জুলাই আগস্ট গণ আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্মের চ্যারিটি কনসার্ট। সহকর্মী সুমাইয়া ঐশী আছেন সেখানে, যাচ্ছি ঐশীর কাছে। ঐশী, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে এই মুহূর্তে মঞ্চে কারা পারফর্ম করছেন এবং আজকের এই কনসার্টের যে মূল আকর্ষণ রাহাত ফাতে আলী খান, তিনি কয়টায় নাগাদ আজকে মঞ্চে উঠতে পারেন একটু জানাবেন। সোহার, রাহাত ফাতে আলী খান ঠিক কয়টা নাগাদ আসলে মঞ্চে উঠবেন সেই সুনির্দিষ্ট সময়টা আমাদের হাতে নেই, তবে কিছুক্ষণ আগে কিন্তু আফটার ম্যাথ পারফর্ম করে গিয়েছে এবং এখন স্টেজে আছে চিরকুট। আপনি আমার ক্যামেরার মাধ্যমে একটু দেখতেই পাচ্ছেন হয়তো যে স্টেজে কিন্তু চিরকুট এরই মধ্যে উঠে গিয়েছে এবং তার যেই পারফরমেন্সটি দেওয়ার যে প্রস্তুতি এরই মধ্যে চলছে। এবং যেমনটি আপনি জানেন যে এই কনসার্ট কিন্তু মূলত 2:30টার দিক থেকেই আসলে গেট খুলে দেওয়া হয়েছিল সাধারণ দর্শকের জন্য, যারা টিকিটধারী তাদের জন্য, এবং এরপরে কিন্তু মোট 4টার দিকে আসলে শুরু হয়ে গিয়েছিল মূল কনসার্ট। সেখানে প্রথমেই সিলসিলা পারফর্ম করেছিল, জনপ্রিয় কিছু গান পরিবেশন করেছে সিলসিলা, এবং এরপরে আমরা দেখেছি যে র্যাপার হান্নানের পারফরমেন্স দেখেছি এবং সেই সঙ্গে র্যাপার সেজানো ছিল। এবং একই সঙ্গে আমরা যেটি জানাতে চাই যে এখন যে দর্শক আছেন তারা কিন্তু বলছেন যে 2টি কারণে তারা সবচেয়ে বেশি এক্সাইটেড। আসলে প্রথমত তো পাকিস্তানের খুব নামকরা শিল্পী রাহাত ফাতে আলী খান, তার পারফরমেন্স দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এখানকার দর্শকরা যারা এসেছেন তারা, এবং সেই সঙ্গে এই যে পুরো কনসার্টের যে অর্থ সেটি যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে, অর্থাৎ তাদের যে অর্থটি সেটি শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রেই ব্যবহৃত হবে না, এটি কিন্তু দেশের একটি বীরদের কল্যাণেও কাজে লাগবে। সুতরাং সব দিক থেকে এই পুরো আয়োজনটি সম্পর্কে তারা ভীষণভাবে এক্সাইটমেন্ট প্রকাশ করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সোহার, যে বর্তমানে যেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যেই সেটি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যেই উদ্যোগটা সেটি কিন্তু আরও বেশি ত্বরান্বিত হবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু চিরকুট তাদের পারফরমেন্স শুরু করে দেবে এবং এরপর ধীরে ধীরে আরও রাত গভীর হবে এবং পারফরমেন্স আরও জমে উঠবে। সোহার, ঐশী, ধন্যবাদ আপনাকে। বিগত সময়ে ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করার প্রবণতা ছিল, এখন সেখান থেকে বের হয়ে এসেছে সরকার। ব্যাংক অ্যালামনাক প্রকাশনা অনুষ্ঠানে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা। বলেন, এখন মূল্যস্ফীতির হার 11 বা 12%, অন্য সময় হলে এটা 9% দেখানো হতো। অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক, আর্থিক খাত ও পুঁজিবাজার নিয়ে অনেক যন্ত্রণা আছে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য ভেতরের অনেক খেলোয়াড় দায়ী। আগে নিয়ন্ত্রক সংস্থা যারা পরিচালনা করেছেন তাদেরও দায় আছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন,
অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগ বাড়াতে হবে, কমিয়ে আনতে হবে মূল্যস্ফীতির হার। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খায়রুজ্জামান মজুমদার বলেন, ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, এর সুফল পাওয়া যাবে আর্থিক খাতে। কিছু যন্ত্র দিতে জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীতে দায়ী করছি না, যারা প্লেয়ার ভেতরে যারা রেগুলেটর তাদের অনেক দোষ আছে। হাওড়ের অল ওয়েদার সড়কের সমস্যা সমাধানে কাজ করছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। দুপুরে কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম অল ওয়েদার সড়ক পরিদর্শন করেন তিনি। উপদেষ্টা জানান, এই সড়কের কারণে বন্যা দীর্ঘায়িত হচ্ছে, অতিরিক্ত পলি পড়ছে জমিতে। বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। এখন থেকে আর রাজধানীতে বসে সিদ্ধান্ত নয়, বরং জনগণের সাথে কথা বলে তাদের প্রয়োজন মেটানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ফাজুল কবির খান। সড়কটা হয়ে গেছে, তো এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। নাটোরের কাশিমপুরে এক ব্যক্তির হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বড় হরিশপুর এলাকায় কাশিমপুরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা জেলার কেন্দ্রীয় মহাশ্মশানে ঢুকে ভবঘুরে তরুণ দাসের হাত পা বেঁধে হত্যা করে। পরে শ্মশানের ভান্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলা সহ কাঁসা এবং পিতলের প্রায় 4 মণ মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে, জানায় পুলিশ। সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে এক রাতে চলন্ত 3 গাড়িতে ডাকাতি হয়েছে। হামলায় আহত বেশ কয়েকজন। এখনও সংশ্লিষ্টদের শনাক্ত করা যায়নি, মেলেনি কোনো সূত্র। পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় ওয়েলকাম পরিবহনের যাত্রী বেশে ওঠে একদল ডাকাত। যাত্রীদের কুপিয়ে টাকা ও মোবাইল ফোন সহ সর্বস্ব লুটে নেয়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে নেমে যায়। আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে একটি বরযাত্রীবাহী মিনি বাসেও হয়েছে ডাকাতি। ময়মনসিংহ থেকে সদরপুর আসার পথে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে একদল অস্ত্রধারী। মারধরের পর সর্বস্ব লুটে নেয় তারা। এছাড়া আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুরে একই কায়দায় চলন্ত প্রাইভেট কারে হয়েছে ডাকাতি। চলতি বছরে দেশের টেলিভিশনগুলোতে কর্মরত 150 জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। 35% টেলিভিশনে বেতন অনিয়মিত। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত 5ম সম্প্রচার সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে দেওয়া হয়েছে এই তথ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমান বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় মালিকরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 5ম সম্প্রচার সম্মেলন। জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উড়িয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা এবং আলোচনা পর্ব। সম্মেলন কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি ফাহিম আহমেদ বলেন, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে বিজেসি কাজ করছে। এবার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে, তাই বিজেসির এবারের প্রতিপাদ্য সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা। তো বিগত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের সময় শত মামলার মুখে অনেক সাংবাদিককে গ্রেপ্তার হতে হয়েছে। এখনও যখন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে হয়রানিমূলক হত্যা মামলা হয়, তখন আমরা আতঙ্কিত হই। বিজেসির প্রতিবেদনে বলা হয়, এবছর প্রায় 150 টেলিভিশন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে। রয়েছে অনিয়মিত বেতন সহ নানা সমস্যা। গণমাধ্যমে যারা কাজ করে তাদের অধিকারের কথা কে বলবে, সেই প্রশ্নটি বারবারই রয়ে যায়। সম্মেলনের প্রধান অতিথি প্রথিতযশা সাংবাদিক শফিক রেহমান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কেন, কোন উদ্দেশ্য নিয়ে মালিকরা পত্রিকা টেলিভিশন বাজারে আনছেন। অন্যদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ
আহমেদ বলেন, সাংবাদিকদের আত্মসমালোচনার মধ্য দিয়ে যেতে হবে। এরা যদি পত্রিকা বের করে, টেলিভিশন করে, টাকা পয়সা করার জন্য, নিছক টাকারই জন্য, ব্যবসার জন্য ঢাল হিসেবে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য এবং অন্য সাংবাদিকদের বিরুদ্ধে নিজেদের প্রোটেস্ট করার জন্য। সাংবাদিকতার চাইতে আমাদের দলের প্রতি আনুগত্য বেশি, যেই কারণে দলীয় ইউনিয়ন হয়। এই দুরবস্থার থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে দরকার একটা সাংবাদিকদের ঐক্য এবং ঐক্যবদ্ধ ইউনিয়ন। সম্মেলনে এসেছিলেন শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী ফারহানা ইসলাম। এছাড়া কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আসরের পর আমি যখন শুনতে পারি যে ও গুলি লাগছে, ওরা অনেক নৃশংসভাবে মারা হয়েছে, আমি এই হত্যার বিচার চাই। আমরা তার কেসটি এখন পর্যন্ত ফাইল করিনি, যার কারণ হলো আমরা চাই যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে মুগ্ধর জন্য কোনো হেনস্থার শিকার না হয়। এবারের বিজেসি সম্মেলনে বিভিন্ন টেলিভিশনে কর্মরত রিপোর্টার, প্রডিউসার, ভিডিও জার্নালিস্ট সহ শতাধিক মিডিয়া কর্মী যোগ দেন। তাদের প্রত্যাশা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের সুরক্ষা। গণমাধ্যম সাংবাদিকদের ব্যাপারে মানুষের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা দূর করাটা আমাদের প্রধান চ্যালেঞ্জ। সবসময়কার প্রত্যাশা যে আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবো। প্রায় সকলেরই প্রত্যাশা নতুন বাংলাদেশে আরও জনবান্ধব ও সাহসী হয়ে উঠবে টেলিভিশন মিডিয়া। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই, সবাই গর্বিত নাগরিক, এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে মৌলভীবাজারে কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর 3 দিনের ইজতেমা। মোনাজাতে শরিক হতে রাজধানীর কাউলায় আশিয়ান সিটির মাঠে মুসল্লির ঢল নামে। মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। আখেরি বয়ান ও মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামী মজলিসের শুরা সদস্য মোহাম্মদ আব্দুল মুবিন আত্তারি। আগামী বছর 18 ডিসেম্বর থেকে 3 দিন ব্যাপী ইজতেমা হবে, সেই তারিখ ঘোষণা করে দাওয়াতে ইসলামী। রাষ্ট্রের সব পর্যায়ে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিতে কর্মশালার আয়োজন করে ইসলামিক কালচারাল ফোরাম। সকালে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়। মূল প্রতিপাদ্য জুলাই আগস্ট 2024-এর বিপ্লবের আকাঙ্ক্ষা এবং আমাদের সাংস্কৃতিক ভাবনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জুলাই আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদের স্মরণ করেন বক্তারা। তারা বলেন, একটানা 15.5 বছর বাংলাদেশের উপর নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা। ইউরোপীয় ধাঁচে দেশের সংস্কৃতিকে ধ্বংসের নীল নকশা করা হয়েছিল। অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা বিভাজনের রাজনীতি করেছেন, এ মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। চট্টগ্রামের রোটারি ক্লাব আগ্রাবাদের 48তম অভিষেক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, এখন সময় এবং সুযোগ এসেছে দলীয়করণ এবং বিভাজনের রাজনীতি পরিহারের। দেশকে এগিয়ে নেয়ার এটাই সুবর্ণ সুযোগ। এর জন্য সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সাবেক জেলা গভর্নর MA আওয়াল, সভাপতি পূর্ণেন্দু বিকাশ সাহা সহ অনেকে বক্তব্য রাখেন। নতুন সিলেবাস অনুযায়ী কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বিষয়গুলোর পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ সংক্রান্ত ট্রেড কোর্স পড়তে হবে, এমনটাই জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। দুপুরে রাজধানীর ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়, সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তিনি। দলীয় রাজনীতি কলেজ ক্যাম্পাসের বাইরে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমরা কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নূর আলম। উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবিউল্লাহ নবী, কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল্লাহ জলিল সহ অনেকে। রাজনীতিটাকে ক্লাসে টেনে আনবেন না, ছেলে মেয়েদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলুন। এই ছেলেমেয়েরা বাংলাদেশের ভাগ্য বদলে দিবে।
রোড, কালভার্ট, মেট্রো রেল করে দেশের ভাগ্য বদল হয় না। দেশের ভাগ্য বদল হয় হিউম্যান রিসোর্স অথবা মানুষকে যদি আমি সত্যিকার অর্থে মানব সম্পদে রূপান্তরিত করতে পারি। সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশ পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন প্লট মালিক সহ স্থানীয়রা। সকালে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন করেন তারা। এই সময় বক্তারা বলেন, প্রায় ৩৫০০ প্লট মালিক মধুমতি মডেল টাউনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে সেখানে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক কোনো ক্ষতিপূরণ না দিয়ে হাজার হাজার বাসিন্দাকে উচ্ছেদের চেষ্টা করছে। সেই নির্দেশনা পুনরায় বিবেচনার আহ্বান জানান তারা। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস উন্মুক্ত তায়কোয়ান্দো প্রতিযোগিতা। নগরীর রাইফেলস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। বলেন, এই ধরনের টুর্নামেন্ট থেকে নতুন খেলোয়াড় উঠে আসবে, শিশু কিশোরদের মধ্যে আগ্রহ বাড়বে বলেও জানান বক্তারা। আন্তর্জাতিক রেফারির পরিচালনায় দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে আসা ৩৫০ প্রতিযোগী অংশ নেন। গাজীপুরে দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৫টি দল অংশগ্রহণ করে। এতে চূড়ান্ত পর্বে ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির ঢাকা বিভাগ এবং বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দল অংশগ্রহণ করে। বিজয়ী হয় ঢাকা বিভাগ। পরে পুরস্কার তুলে দেন ঢাকা বিভাগের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল এবং গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাকিব উদ্দিন সরকার পাপ্পু। এমএস ফুড অ্যান্ড বেভারেজ বাজারে নিয়ে এলো আবেশ ম্যাজিক ব্লেন্ড চা। আগামী ১১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে ৩ দিন বৃহস্পতি, শুক্র ও শনিবার ঢাকার সব স্বপ্ন গ্রাহকদের জন্য থাকছে আবেশ ম্যাজিক ব্লেন্ড চায়ের পক্ষ থেকে ফ্রি চা টেস্ট ক্যাম্পেইন। আবেশ ম্যাজিক ব্লেন্ড ৪০০ গ্রাম চা পাতার একটি প্যাকেট ক্রয় করলেই ২০০ গ্রামের চা পাতার প্যাকেট ফ্রি। এছাড়া থাকছে লটারির মাধ্যমে একটি স্মার্ট মোবাইল ফোন সহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ। যুক্তরাষ্ট্রের মার্কেট তথা বিশ্ববাজারে বাংলাদেশের উপস্থিতি সগৌরবে ঘোষণা করছে অর্গানিক নিউট্রিশন লিমিটেড ONL। আজ রাজধানীর একটি হোটেলে ছিল তাদের মিট দ্য প্রেস অনুষ্ঠান। সেখানে কোম্পানির পরিচালক ইফতেখার রশিদ বলেন, ২০১৬ সালে গবেষণার মাধ্যমে ONL এর যাত্রা শুরু। আন্তর্জাতিক মান নিশ্চিত করে উৎপাদন করা হয় পণ্য। এই অর্জনকে জাতীয় গর্ব হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, উন্নত দেশগুলো থেকে প্রিমিয়াম স্বাস্থ্য সহায়ক খাদ্যপণ্য আমদানি করে বাংলাদেশ। সেই প্রবণতা পাল্টাতে দেশীয় এবং বিশ্বমানের ফাংশনাল ফুড রপ্তানি করা হচ্ছে। তার প্রত্যাশা, এর মাধ্যমে রপ্তানি খাতে নতুন দুয়ার উন্মোচিত হবে। রপ্তানির সময় ইউএসএফডিএ কর্তৃক প্রায় ১ মাস যাবৎ তাদের ল্যাবে আমাদের পণ্যের নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সন্তোষজনক ফলাফল পাওয়ার প্রেক্ষিতে অনুমতি পায় ইউএসের বাজারে বিক্রি। আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট চলে গেলে তখন এটার মূল্যটা কিভাবে নির্ধারণ হবে। এই মুহূর্তে ইটস আ বিগ মার্কেট রাইট নাও এবং আগামী 10 বছরের মধ্যে এটা খুব ইজিলি $500 বিলিয়ন মার্কেটে এটা পরিণত হতে যাচ্ছে।